তারপর হচ্ছে গুণ। এবার ভেক্টরের গুণের নিয়মও পাবো কোত্থেকে? ভেক্টরের গুণের নিয়ম কিন্তু এইরকম প্রকৃতি থেকে বার করতে হবে। দেখবে প্রকৃতিতে গুণ এমনিতে 4 টাকা ইন্টু 5 টাকা 20 টাকা হয়, কিন্তু ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি ফোর্স গুণ করলে সবসময় এক হবে না। আমি আরেকটু সহজ করে বোঝাবার চেষ্টা করি যে গুণটা আমরা প্রকৃতিতে দেখেছি যে দুটো ভেক্টর গুণ করলে ভেক্টর নাও হতে পারে, দেখেছি। যেমন আমরা দেখেছি ওয়ার্ক, নিচু ক্লাসে পড়েছি। ওয়ার্ক হচ্ছে বেসিক্যালি শক্তি, তাই শক্তিকে দেখেছি ফোর্স সাথে ডিসপ্লেসমেন্ট গুণ করলাম, ফোর্স একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্ট করলে হলো এক ভেক্টর। কাজে দুটো ভেক্টর গুণ করে কিন্তু ভেক্টর হলো না। কাজে আমাকে সেই থেকে মাথায় রেখে একটা নিয়ম তৈরি করতে হলো যে এই রকম যারা থাকবে তাদের জন্য ভেক্টরটা হবে না, স্কেলারটা হবে। আমি দুটো ভেক্টর গুণ করছি ঠিকই, কিন্তু গুণফল স্কেলার, সেটাকে আমার খুশি মতো আমার খুশি মতো নয়। এরকম রাশি আছে সত্যি সত্যি। আবার বলি এনার্জি বা শক্তি বা কার্য, সেটা তো দুটো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট গুণ করে হয়, সেই দুটো তো ভেক্টর। তা কেন এটা স্কেলার হলো? কেন মানে যেহেতু আমি দেখেছি এই দুটো গুণ করলে শক্তি হয়, শক্তির কোনো দিক হয় না, সেই জন্য আমার মাথায় এলো যে এই রাশিগুলোকে ট্যাকেল করতে গেলে আমাকে একটা নিয়ম বানাতে হবে। সেই নিয়মটা বানালাম যে স্কেলার প্রোডাক্ট, মানে গুণ করব কিন্তু গুণফলটা স্কেলার হবে। তার নিয়মকানুন ডিটেলে পরে আস্তে আস্তে পড়বে। কিন্তু একটা ভেক্টর এফ, একটা ভেক্টর ডি, তোমাদের বলিনি যে ভেক্টর বোঝাবার জন্য মাথায় একটা অ্যারো দেয়, তার ডিটেল পরে পড়বে। এই দুটো ভেক্টর গুণ করলে ছেলেবেলায় দেখেছি গুণফলটা হয় ওয়ার্ক। ওয়ার্কের মাথায় কোনো অ্যারো নেই। কাজে আমি দুটো ভেক্টর গুণ করলাম কিন্তু গুণফল ভেক্টর নয়, এটা মনে রাখতে হবে। সবাই কিন্তু আবার তা নয়। পরে দেখবে এমন রাশি আছে, সেই রাশিগুলো তুমি এখনও ততটা পড়োনি, পড়ানো হবে, যেখানে এটা এমন একটা রাশি, এটা এমন একটা রাশি, যে রাশি দুটো গুণ করলে গুণফল এটা হবে না, গুণফল ভেক্টর হবে। সেইটা একটু পড়িয়ে নিয়ে তারপর বোঝাবো যে এই দুটো গুণের নিয়মও আমার প্রকৃতি থেকে এসছে। তাহলে বাকি রইল ভাগ। ভাগ এমন কিছু পাওনি কোথাও যে একটা রাশি তার মান আছে দিক আছে, তাকে ভাগ করলাম, তার মান আছে দিক আছে, তার কি হবে জানি না। তা জানি না, এটা ট্যাকেল করবো কী করে? উঁচু ক্লাসে দেখবে লোকজনরা সেটা ট্যাকেল করার জন্য রাস্তা বার করেছে, সেটা অন্য জিনিস, সেটা ভেক্টর নয়। কাজে ভেক্টরের ক্ষমতা নেই দুটো ভেক্টর ভাগ করলে কি করব। সেই অঙ্ক দিয়ে বা প্রকৃতিতে যা দেখি, কেউ তো বলতেই পারতো একটা ফোর্স 5 ডান দিকে, আরেকটা ফোর্স 3 বাঁ দিকে, তাকে ভাগ করতে পারবো না কেন? সেটা আমার ক্ষমতার বাইরে। এই যে অঙ্কটা তৈরি করেছি, এই অঙ্ক দিয়ে বার করতে পারবো না, তার জন্য অন্য অঙ্ক তৈরি করা হয়েছে। এইটা আমাদের পরিষ্কার ভাবা দরকার যে আমাদের যেসব জিনিসগুলো আছে, প্রথম কিছু কিছু দিক নেই বলে একরকম অঙ্ক ছেলেবেলায় শিখেছি, তারপর আরেক রকম করে ভেক্টর শিখছি, আরও উঁচু ক্লাসে অন্য অঙ্ক শিখব যখন এইগুলো ট্যাকেল করতে পারব। এটা হচ্ছে মোটামুটি ভেক্টর আমাদের সারা জীবন কাজে লাগবে। এবার তোমাদের সিলেবাস অনুযায়ী ডিটেলে পড়ানো হবে, অঙ্ক করানো হবে, প্রশ্ন করানো হবে, আলোচনা হবে। আচ্ছা, যখন আমরা একটা প্লেনে আছি তখন ভেক্টরটা এরকম আর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। মনে করো একটা পিঁপড়ে এই বোর্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা সেক্ষেত্রে দেখেছি যে কিভাবে ভেক্টরটা গঠন হয়, পিঁপড়ের মুভমেন্ট। এইবার মনে করো পিঁপড়ের জায়গায় একটা মশা এলো করে। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি যে প্লেনে, সেটা যদি এক্স ওয়াই প্লেন হয়, সেটা যদি মনে করো এইটা হয়, এদিকে এক্স এদিকে ওয়াই, এটা হচ্ছে সেই এক্স ওয়াই প্লেন যেখানে পিঁপড়ে ঘুরে বেড়াতে পারে। সেইখানে যদি আই এবং একটু অন্য কালি ব্যবহার করি তোমাদের বুঝতে সুবিধা হবে, যদি আই একটা ইউনিট ভেক্টর হয়
আর এদিকে জে একটা আর একটা ইউনিট ভেক্টর হয়, তাহলে এবার মনে করো এইদিকে আর একটা উচ্চতার জন্য জেড অক্ষ নেওয়া হয়েছে, এদিকে আর একটা একক ভেক্টর আমি কে লিখলাম। এবার মশাটা মনে করো এমন জায়গায় আছে যাতে আমি এখান থেকে 1 2 3 4 5 6 করে মনে করো 6 একক খড় সে গেছে। তাহলে এখানে আমার আই 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 6 বার যোগ হয়ে আমার 6i হয়েছে। এইবার এদিকে 6i হয়েছে, হওয়ার পর ও এবার 1 2 3 4 করে এখানে মনে করো এসছে, এটা তাহলে 4j হয়েছে এই দিকে। তাহলে এইবার এই ত্রিভুজটা কমপ্লিট করলে এই যে ভেক্টরটা পাওয়া গেল সেটা কি দাঁড়ালো, 6i প্লাস 4j। এইবার মশা তো এখানে রয়েছে, তাহলে তার এক্স কোঅর্ডিনেট হচ্ছে 6, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 4, মনে করো জেড কোঅর্ডিনেট হচ্ছে 7। এইবার এদিকে কে একক ভেক্টর রয়েছে, আমরা তাহলে এই সোজা যদি মনে করো এখানে না, পয়েন্টটা এখানে 1 2 3 4 5 6 7 করে যদি এখানে আসে, তাহলে কে কে 7 বার যোগ হয়ে এটা হচ্ছে 7k। এবার দেখো এই যে এক্স ওয়াই প্লেন, আমি যে প্লেনে মনে করো দাঁড়িয়ে আছি আমরা সবাই, সেই প্লেনের সঙ্গে উচ্চতার যে অক্ষটা সেটা কিন্তু লম্ব। এক্স ওয়াই তলের সাথে উচ্চতার অক্ষটা লম্ব, অর্থাৎ এখানে এক্স ওয়াই প্লেন হচ্ছে এটা, জেডটা হচ্ছে তার সাথে লম্ব, অর্থাৎ 90 ডিগ্রিতে আছে এখানে। তাহলে এই যে আমাদের যে ভেক্টরটা এই প্লেনে তৈরি হয়েছিল এক্স ওয়াই প্লেনে, এক্স 6i প্লাস 4j, এবার এই তার ডিরেকশনটা দেখো এরকম, ঠিক এখান থেকে উঠছে। আমি এবার তল ছেড়ে লম্বভাবে উপরে উঠছি 7k। এইবার যদি আমি এখানে এটাকে জয়েন করি তাহলে ভেক্টরটা কি দেবে, আবার একটা ত্রিভুজ সূত্র, এখানে 6i প্লাস 4j, এখানে 7k, তাহলে এটা কি হবে 6i প্লাস 4j প্লাস 7k। পরিষ্কার করে লিখলে এটাও যদি একটা আর ভেক্টর হয় তাহলে সেটা হবে 6i প্লাস 4j প্লাস 7k। এইভাবে একটা ভেক্টর তৈরি হয়ে গেল। দেখো একটা মশা মনে করো কোনো পয়েন্ট অফ টাইমে সে এখানে আছে, তার অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর আমরা এটা দিয়ে লিখতে পারি। আচ্ছা, তাহলে জেনারেল ওয়েতে আর ভেক্টরটাকে আমি কিভাবে লিখছি, xi প্লাস yj প্লাস zk, এই হচ্ছে গোটা একটা ভেক্টর আমাদের এখানে। এবার যদি আমি তলগুলোকে কমপ্লিট করি না, কটা তল হবে জানো তো, এই একটা তল, এই জেড অক্ষ উঠেছে, এদিকে আর একটা জেড অক্ষের প্যারালাল আর একটা দিক উঠেছে, এখানে আর একটা জেড অক্ষের প্যারালাল দিক উঠতে পারে। এরকমভাবে কিন্তু আমরা আস্তে আস্তে একটা কিউব ফর্ম করার দিকে যাচ্ছি। দেখো একটা ঘনক, যেখানে তোমার মশাটা আছে ঠিক এই পয়েন্টে, আর এই হচ্ছে তোমার এক্স অক্ষ হচ্ছে এটা, ওয়াই অক্ষ এটা, জেড অক্ষ হচ্ছে এটা। এবার এই বিন্দু থেকে এই বিন্দু একদম দেখো ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট, আমরা যদি এটাকে জয়েন করি তবেই কিন্তু আমি ওই ভেক্টরটা পাচ্ছি যেটা আমি এখানে লিখেছি, এই আর ভেক্টর।
এবং এখান থেকে যদি আমরা এই যে এই ছবিটার দিকে তাকাও, এই প্লেনে এক্স ওয়াই প্লেনে এই যে ভেক্টরটা তৈরি হয়েছে, এর আমরা শুধু স্কেলার পার্টটা যদি হিসেব করি, এইটুকু হচ্ছে 6 ছিল, এটা 4 ছিল, তাহলে এটা কত হবে √, কারণ এখানে প্রত্যেকটা দেখো এক্স আর ওয়াই কিন্তু পরস্পর লম্ব, তাহলে এইখানে যেহেতু সমকোণটা তৈরি হয়েছে তাহলে এটা হবে √6² + 4²। তাহলে এক্স আর ওয়াই হলে আমরা আগেও দেখেছি আর ভেক্টরের মান কত হয়, √x² + y²। এবার সেই রকমভাবে দেখো এই যে এখানে ভেক্টরটা, আমি এটাই তোমাদের দেখতে বলছি। এখানে দেখো এটা x² + y², আর এটা যদি z হয় তাহলে কিন্তু তার এটা স্কেলার z, মানে লেন্থটা হচ্ছে z, যেটা নাকি এতক্ষণ 7 ছিল, আমি এটাকে z বলছি। তাহলে এইটা যেহেতু এটা একটা সমকোণ, তাহলে এই পুরো তার অতিভুজটার দৈর্ঘ্য কত হচ্ছে, r² = √x² + y² + z²। এটা তাহলে দাঁড়াচ্ছে x² + y² + z²। অর্থাৎ যে ভেক্টরটা তৈরি করেছি তার মানটা দাঁড়াচ্ছে x² + y² + z²। এবার দেখো এই ভেক্টরটার মানটা হলো একটা অংশ, তাই তো, মানটা হলো তার একটা অংশ, ভেক্টরের আর একটা পার্ট আছে সেটা হচ্ছে দিক। এবার দিকের ক্ষেত্রে কিন্তু এই যে আমি তলটা এঁকেছি, প্রত্যেকটা তলের সঙ্গে এই ভেক্টরটার একটা নির্দিষ্ট কোণ আছে। তুমি যদি এক্স অক্ষের সঙ্গে ভাবো, এই যে তলটা সেটার সাথে ওর একটা নির্দিষ্ট কোণ আছে, এই তলটার সাথে এই যে এটা যদি এক্স ওয়াই তল হয়, এটা যদি এক্স ওয়াই তল হয়, এটা হচ্ছে ওয়াই জেড তল, এরকম একটা জেড এক্স তল আছে। এই তলগুলো, এই পাশেরটা হচ্ছে জেড এক্স তল, এই প্রত্যেকটার সঙ্গে এর একটা কোণ আছে। সেই কোণগুলোকে আমরা আলফা, বিটা এবং গামা দিয়ে লিখতে পারি। যে লটা তোমার ফরওয়ার্ড দিকে যদি সত্যি হয় তাহলে সেটা রিভার্স দিকেও সত্যি হবে। তো একটা ভেক্টর যেমন এখানেই লেখা আছে, 5টা ভেক্টরকে এক করেছি, তাহলে আমি একটা ভেক্টরকে 5 ভাগে ভাগ করতে পারি, 10 ভাগে, 100 ভাগে, যা খুশি। কিন্তু কথা হচ্ছে যে সেটা কোনটা আমার পক্ষে কার্যকরী হবে, আমার কাছে কোনটা এফেক্টিভ হবে, আমি কোনটা ইউজ করব, ইউজফুল হবে, সেই ভেক্টরকে ভাঙার যে নিয়মগুলো, আমি একটা ভেক্টরকে অনেকাংশে ভাঙতে পারি, আবার আমি একটা ভেক্টরকে জাস্ট দুটো অংশেও ভাঙতে পারি। আমি যদি একটা কোঅর্ডিনেট অক্ষ আঁকি, এক্স ওয়াই, মনে করো এই একটা ভেক্টর, আর এক্স ওয়াই কোঅর্ডিনেট যখন অ্যাক্সিস এঁকেছি আমি এর কোঅর্ডিনেটগুলো দিয়ে দিলাম এক্স আর ওয়াই, আর এই যে অ্যাঙ্গেল এক্স অক্ষের সঙ্গে সেটা ধরে নিলাম আলফা। আমরা এখন কি করছি, আমরা কিন্তু সংযোগের বা কম্বিনেশনের ঠিক উল্টো করছি, রেজলিউশন অফ ভেক্টর বা ভেক্টরের বিভাজন। আমরা ভেক্টরের বিভাজন করছি। এবার দেখো এই যে ভেক্টর দুটো অক্ষে ভাঙলাম, এটা যদি একটা ভেক্টর হয় এবং এইটা তার কোঅর্ডিনেট হয়, শেষ বিন্দুটার কোঅর্ডিনেট এক্স ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এটা কিন্তু শুধু
এখানে শুধুই স্কেলার বসিয়ে দিলে কিন্তু ঠিক ভেক্টর তৈরি করাটা হলো না। আমরা ধরে নিচ্ছি যে আমি তোমাদের প্রথম দিন বলেছিলাম যে যে কোনো কিছুরই, যেমন একটা গোটা জিনিসের, তাকে সেটা অনেকগুলো ছোট ছোট অংশের, অনেকগুলো ছোট ছোট ইউনিটের সমন্বয়ে গঠিত হয়। একটা ভেক্টরও তাই, কতগুলো ইউনিটের সমন্বয়ে গঠিত হয়েছে, সেগুলোকে আমরা ইউনিট ভেক্টর বলি। এবার আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা একক ভেক্টর আছে i, এখানে একটা একক ভেক্টর আছে j। আমি এগুলো সম্পর্কে পরে আসব। আমি ধরে নিচ্ছি শুধুমাত্র এখন এই যে r ভেক্টরটা, সেই r ভেক্টরের যে লব্ধি সেটা হচ্ছে এরকমভাবে আমরা লিখি, অথবা আমি শুধু r লিখব। এবার আমরা কি করলাম, এখানে অনেকগুলো কাজ করব। প্রথম হচ্ছে আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার বা লম্ব টানলাম। এখানে এইটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এবার এই যে r ভেক্টর, তার লব্ধি হচ্ছে, তার মান হচ্ছে r। এবার তাই যদি হয় তাহলে এটা একটা, দেখেই বুঝতে পারছো এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ এটা, লম্ব এটা, ভূমি এটা। আমি আবার সেই ট্রিগনোমেট্রিতে ফিরে যাই। অতিভুজ, লম্ব বাই অতিভুজ, b বাই r, এটা হচ্ছে সাইন আলফা, আর a বাই r এটা হচ্ছে কস আলফা। তাহলে বিটা কি? বি হচ্ছে, এখান থেকে বিটা হচ্ছে তাহলে r সাইন আলফা, আর এটা হচ্ছে r কস আলফা। আমরা কিন্তু এইগুলোর, এই ভেক্টরটা যার লব্ধি হচ্ছে, তার মান হচ্ছে r, তার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দিকে তার যে মানের পার্টটা আছে আমরা সেটা বার করলাম। এইটা হচ্ছে সেই স্কেলার বা ভেক্টরের যে মানটা হচ্ছে ভেক্টরের স্কেলার পার্ট, সেই পার্টের মানটা বার করলাম, যেটার ভ্যালু হচ্ছে b ইজ ইকুয়াল টু r সাইন আলফা এবং a ইজ ইকুয়াল টু r কস আলফা। আমি প্রথমেই বললাম যে উপাংশ হচ্ছে এমন জিনিস, সেটা ঠিক কম্বিনেশনের উল্টো। অর্থাৎ তুমি যদি আবার সেই উপাংশগুলোকে কম্বাইন করো, সংযোগ করো, তাহলে তুমি কিন্তু গোটা ভেক্টরটাকে ফিরে পাবে। এখানে দেখো, আমরা মনে মনে হিসেব করে নিতে পারি যে যদি আমি এই যে ত্রিভুজটা, এটার থেকে আমি যদি আর ভেক্টরটা পাওয়া যায় কিনা ওই দুটো উপাংশকে যোগ করে একটু দেখে নিই। দেখো, এখানে পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে আমরা পাই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, মানে শুধু স্কেলার আর যেটা, সেইটার স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে করলেই দেখতে পাবে চলে আসবে। এখান থেকে আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আর স্কোয়ার কস স্কোয়ার আলফা, বুঝতেই পারছো আর স্কোয়ার কমন নিলে এই পাশটা ডান পাশ বা পাশ সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা স্কেলারের পার্টটা করে ফেললাম। ভেক্টরের পার্টটা কি? আর একটা সঙ্গে ভেক্টর হতে হলে তাকে একটা কোণের ব্যাপার আছে, অর্থাৎ কত কোণে সে আনত। দেখো, এখানে যদি ট্যান আলফা করো তাহলে বি বাই এ পাবে। ঠিক আমরা যে পদ্ধতি শিখে এসেছি ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে, সেইখানে তোমরা যদি এটাকে বসাও তাহলে ট্যান আলফা ইজ ইকুয়াল টু বি বাই এ পাবে। অর্থাৎ আমাদের যে উপাংশে ভাঙা সেটা কিন্তু ঠিকঠাকই হয়েছে। এই উপাংশ, আমি হঠাৎ করে এতগুলো উপাংশের কথা বলে দুটো উপাংশ নিলাম কেন? এই দুটো উপাংশ সবসময় তোমরা যখন পরে পড়বে, ভেক্টর মানে তো শুধু একটা ভেক্টরটাকে একদম আইসোলেটেড একটা ডিসক্রিট আলাদা করে একটা কোনো বিষয় নয়। ভেক্টর ফিজিক্সের মধ্যে সমস্ত জায়গাতে রয়েছে। তোমরা যখন বিভিন্ন ফোর্স ফিল্ড আছে সেখানে, তারপরে সরণ, গতিবেগ, বহু জিনিস আছে যেখানে আমরা এই ভেক্টরটাকে ইউজ করব, এবং সেখানে এই দুটো উপাংশ সবথেকে কার্যকরী উপাংশ। সেই জন্য এই দুটো ভেক্টরের এই যে বিভাজনটা, এটাই আমরা করব। আমি পরে তোমাদের দেখাবো বহু ভেক্টরের বিভাজন করা যায়, কিন্তু সেটা আমরা এক্ষুনি করছি না। আমরা এই দুটো ভেক্টরকেই রাখবো। এই দুটো পরস্পর, দেখো এই দুটো ভেক্টর কিন্তু পরস্পর উল্লম্ব, মানে পরস্পরের লম্ব উপাংশ।